চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাঝহারুল ইসলামের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। বলছিলাম হুমায়ুন আহমেদের জন্মদিন আজ এবং নিঃসন্দেহে তিনি আমাদের বাংলা সাহিত্যের জনপ্রিয়তম একজন লেখক। সেই সাথে তার আরও বহু পরিচয় রয়েছে। তিনি আমাদের বাংলাদেশের নাটক, চলচ্চিত্র, গান সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে এবং তিনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু তারপরেও তিনি যেন সাহিত্যের সবখানেই সরব এবং আমরা সবসময়ই যেন আসলে তাকে অনুভব করতে পারি। সেই জায়গা থেকে আপনি দেশের অন্যতম জনপ্রিয় একটি প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের একজন কর্ণধার, সেই জায়গা থেকে একজন প্রকাশক হিসেবে আপনি অত্যন্ত সফল একজন মানুষ। আপনার সাথে হুমায়ুন আহমেদের দীর্ঘদিনের একটা পথ চলার যাত্রা রয়েছে। একদম প্রথম যে দিনটি আপনাদের পরিচয় হয়েছিল সেই দিনটার কথা কি মনে আছে? হুমায়ুন আহমেদের সঙ্গে প্রথম দেখা হয় 1996 সালের মার্চ মাসে। তখন অন্য প্রকাশের জন্ম হয়নি, কিন্তু অন্য প্রকাশের আগে যেটা ছিল সেটা হচ্ছে অন্যদিন পত্রিকা। অন্যদিন পত্রিকা শুরু হয় 1996 সালের ফেব্রুয়ারি মাসে। ওই সময় নক্ষত্রের রাতের শুটিং করছিলেন উনি ডিএফপিতে। সেখানে অন্যদিন থেকে আমরা সিদ্ধান্ত নিই অন্যদিনের প্রথম দুটি সংখ্যা প্রকাশিত হওয়ার পরেই বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে এরকম একটা আন্তর্জাতিক মানের পত্রিকা বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে। তখন পর্যন্ত বাংলাদেশে কোনো ম্যাগাজিন আপনার 4 রঙে এরকম বিদেশি কাগজে ঝকঝকে ছাপা এভাবে প্রকাশিত হতো না। সে কারণে 2 সংখ্যা প্রকাশের পরেই এটা সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করে। তো আমরা সিদ্ধান্ত নিই যে তৃতীয় সংখ্যায় নক্ষত্রের রাত এবং হুমায়ুন আহমেদকে নিয়ে আমরা প্রচ্ছদ রচনা কভার স্টোরি করব। তো সেইভাবে আমরা হুমায়ুন আহমেদের সঙ্গে যোগাযোগ করি এবং ডিএফপিতে উনি শুটিং করছিলেন। সন্ধ্যার পরে সেখানে যাই তার সাক্ষাৎকার নিতে এবং সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেটি ছিল হুমায়ুন আহমেদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রথম দেখা। কিন্তু এর আগে তো বইমেলায় দেখেছি, দূর থেকে দেখতাম উনি অন্য স্টলগুলোতে বসতেন, ওনার প্রকাশকদের স্টলে বসতেন, সেখানে অসংখ্য মানুষের ভিড়, দূরে দাঁড়িয়ে দেখতাম। তখন আমি নিজে প্রকাশক হইনি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো সেই মানুষটাকে কাছে থেকে দেখছি, তার ইন্টারভিউ করছি, মানে এটি অনেক বড় একটি মুগ্ধতার বিষয় তো ছিলই। কিন্তু এরপরে এই সম্পর্কটি আর খুব বেশি দূর আগায়নি, ওই পর্যন্তই শেষ। হ্যাঁ, তারপরে যখন আমরা 1997 সালে অন্য প্রকাশের জন্ম হয়, এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেভাবেই হোক হুমায়ুন আহমেদের বই প্রকাশ করতেই হবে। কারণ বইমেলায় আমরা স্টল নিয়ে বসে থাকি, আমাদের স্টলে একটা মাছিও বসতে আসে না, কিন্তু হুমায়ুন আহমেদ যে স্টলে বসে সেই স্টলে একটা দীর্ঘ লাইন এবং পাঠকের উপচে পড়া ভিড়। তো এটা আমাকে প্রচণ্ড রকমভাবে আকর্ষণ করতো যে আমি প্রকাশনা করব কিন্তু সেখানে হুমায়ুন আহমেদ থাকবে না, এটা তো হতে পারে না। পরে আমাদের লেখক মইনুল হাসান সাবেরকে বললাম যে আমি হুমায়ুন আহমেদের একটা বই করতে চাই। তো উনি আমাকে বললেন যে দেখো, ওনার এত প্রকাশক, এর মধ্যে তো উনি মনে হয় না এখন নতুন কোনো প্রকাশককে বই দিতে পারবে। আমি বললাম যে আপনি একটু বলে দেখেন ওনাকে, হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে বেরিয়েছি, ওনাকে বলেন আমাদের কথাটা, তারপরে উনি যদি না করে দেন সেটা তো আলাদা কথা। তারপরে সম্ভবত উনি একদিন বললেন, কোনো এক সকালে মইনুল হাসান সাবের আমাকে ফোন করে বললেন যে মাঝহার, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, হুমায়ুন আহমেদ সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে একটি বই দেবেন, কিন্তু এখানে একটা শর্ত আছে। কিন্তুটা কি? যে 10 লক্ষ টাকা অগ্রিম প্রদান করতে হবে। তো ওই সময় 10 লক্ষ টাকা মানে তো অনেক টাকা, এবং উনি আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল যে এত বড় একটা সুযোগ হাতছাড়া করব, আবার 10 লক্ষ টাকা জোগাড় করাও খুব কঠিন। তখন আমরা মাত্র শুরু করেছি বিজনেস। তো যেভাবে হোক আমরা চিন্তা করলাম যে না, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমরা 10 লক্ষ টাকা জোগাড় করলাম এবং আমি যে ওনার লেখালেখিতে পড়েছি যে উনি নতুন টাকা পছন্দ করতেন। হ্যাঁ, আর আমাকে বলে দেওয়া হয়েছে যে উনি কিন্তু নগদ টাকা নিতে পছন্দ করেন, চেক না, উনি নগদ টাকা ছাড়া নেন না। তারপরে আমরা মানে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করে 10 লক্ষ টাকার নতুন নোট, এবং আমি একটা যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে যে সব ছোট ছোট নোট, মানে 50 টাকা 100 টাকার নোট, হ্যাঁ, এরকম করে যাতে অনেকগুলো টাকা একসাথে হয়, নিয়ে একটা ছোট একটা চটের বস্তার মধ্যে এই 10 লক্ষ টাকা ভরলাম। মোটামুটি বস্তাটা ভর্তি হয়ে গেল। এটা নিয়ে চলে গেলাম আসিফ মেনশন কাকরাইলে, ওখানে ছিল নুহাস চলচ্চিত্রের অফিস। উনি তখন ওখানে বসতেন একটা দিনের বেলাটা, এবং লেখালেখিও ওখানে বসে করতেন। ওখানে গেলাম, গিয়ে উনি তো মাটিতে বসে একটা ছোট্ট রুম, কার্পেটের মধ্যে বসে লো হাইট একটা টেবিলে বসে লিখতেন। তারপর ঢুকলাম, সঙ্গে বস্তাটা আমার পাশে রাখা। উনি দেখে বললেন, বস্তার মধ্যে কি? এমন সেটা আপনার টাকা। টাকা বস্তার মধ্যে নিয়ে আসছো? বলতে বলতে আমি বস্তার মুখটা খুলে টাকাটা এভাবে টাকাগুলো ঢাললাম, একটা মোটামুটি ছোটোখাটো একটা পাহাড়ের মতো আকার ধারণ করলো। উনি প্রচণ্ড মুগ্ধ হয়ে গেলেন, হ্যাঁ, প্রচণ্ড মুগ্ধ হয়ে গেলেন। তো আমি এটা কেন করলাম,
কারণ আমি জানতাম যে ওনার লেখালেখি পড়ে জেনেছি যে উনি মানুষকে মুগ্ধ করতে খুব পছন্দ করতেন এবং অবাক করতে নিজে পছন্দ মুগ্ধ হতে পছন্দ করতেন। জি। তো এইটার সাথে সাথে সে বলল যে সাবের এই ছেলের বুদ্ধিতে তো আমি মানে ওরা তো যেভাবে আমাকে মুগ্ধ করলো আমি তো হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে আজকে বইয়ের নাম দিয়ে দিচ্ছি। উনি বইয়ের নাম দিয়ে দিলেন শুভ্র। তো বললো যে এটা এবারের মেলায় প্রকাশিত হবে না, কিছুদিন পরে বই মেলা, এটা আগামী এর পরের বছরের মেলার জন্য। আর এর আগে তোমাদের কাগজটা আমি দেখেছি, এটি খুবই ভালো একটা পত্রিকা, আমি তোমাদের পত্রিকায় এটা ধারাবাহিকভাবে 1 বছর ধরে লিখব। খুশি যেমন হলাম, একই সঙ্গে আবার একটু মনটা খারাপ হয়ে গেলো যে প্রায় 14-15 মাস অপেক্ষা করতে হবে। তো আমি তখন কিছুদিন পরে আবার ঈদ, কিন্তু তখন মেলা বা ঈদ প্রায় কাছাকাছি। তো আমি বললাম যে স্যার আপনি অন্যদিন ঈদ সংখ্যার জন্য যদি একটা লেখা দিতেন। উনি বললেন যে দেখো, আমি কোনো ঈদ সংখ্যা আমি লিখি না, বাংলাদেশের কোনো ঈদ সংখ্যা আমি লিখি না, কারণ আমার প্রকাশকরা বলে ঈদ সংখ্যায় লিখলে বইয়ের বিক্রি কমে যায়। তো আমি তখন একটা লজিক দিলাম 2 মিনিট চিন্তা করে, যে স্যার আপনি এদেশের একজন মানে অত্যন্ত জনপ্রিয় লেখক। উনি তখন কলকাতা থেকে যে শারদীয় সংখ্যা বের হয় দেশ পত্রিকার, সেটাতে নিয়মিত লেখেন ওদের শারদীয় সংখ্যায়। আমি বললাম যে স্যার আপনি শারদীয় সংখ্যায় লিখছেন দেশের, কিন্তু আপনি এদেশের একজন জনপ্রিয় লেখক, আপনি এদেশের একটা পত্রিকায় আপনি ঈদ সংখ্যা লিখবেন না? সেটা অন্যদিন না হোক, যে কোনো একটা কাগজে স্যার আমার মনে হয় আপনার লেখা থাকা উচিত স্যার। এবং আমার কেন যেন মনে হয় যে ঈদ সংখ্যায় লেখা প্রকাশিত হলে বরং ব্যাপক আকারে মানুষের কাছে পৌঁছে যাবে আগেই, যে এবং পরবর্তীতে যখন বই বেরোবে এইটার সেলও অনেক ভালো হবে। তো উনি আমার এই লজিকটাও খুব অ্যাপ্রিসিয়েট করলেন। হ্যাঁ, বলে এই ছেলের লজিকে তো আমি হেরে গেলাম। হ্যাঁ, আচ্ছা তোমাদের কতদিনের মধ্যে লাগবে? আমরা বললাম যে স্যার যত দ্রুত সম্ভব আপনি শেষ করে দেবেন। তখন সম্ভবত আর 1 মাস বা 1.5 মাস পর থেকেই রোজা শুরু হয়ে যাবে। উনি বললেন আমি কাল থেকেই লেখা দেওয়া শুরু করছি। উনি সিস্টেম ছিল যে প্রতিদিন 7-8 পৃষ্ঠা করে হাতে লেখা কাগজ দিতেন, এবং সেটা আমরা কম্পোজ করে আবার ওনাকে নিয়ম হচ্ছে বিকেলের মধ্যে ওনার বাসায় পৌঁছাতে হবে। ওইটার মধ্যে আবার উনি কাটাছেড়া করতেন, এডিট করতেন, আবার নতুন লেখা দিতেন। তো প্রতিদিনই লেখা আনা নেওয়া চলতে থাকলো। তারপরে ঈদ সংখ্যা প্রকাশিত হলো। এরপরে উনি যে সারপ্রাইজটা দিলেন সেটি হলো যে ঈদ সংখ্যা প্রকাশ হওয়ার পরে উনি দেখে এতই মুগ্ধ হলেন যে বললেন যাও এইটাই তোমরা এবারের বইমেলায় প্রকাশ করবে, আর যেটা শুভ্র নামটা আগে দিয়েছিলাম এটা আগামী বছর বইমেলা। তো আমরা 1 বছর আগেই, যেটা 1 বছর পরে পাওয়ার কথা সেটা 1 বছর আগে পেয়ে গেলাম। এটা তো অনেক বড় একটা প্রাপ্তি এবং অনেক বড় একটা আনন্দের বিষয়। সে বইটির নাম ছিল যে রূপার পালঙ্ক, এবং সারপ্রাইজিংলি ওই বছর বইমেলার বেস্ট সেলার, এবং ওই মানে মেলা এবং সারা দেশ মিলায় যে বিশাল একটা মানে সেল ভলিউম দাঁড়ালো, মানে সে সংখ্যাটা অনেক বেশ বড় একটা সংখ্যা, প্রায় 40-50 হাজার কপি, যেটা তখন পর্যন্ত হুমায়ুন আহমেদের কোনো বই এত বিক্রি হয়নি। উনি অসম্ভব মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে বললেন যে ঠিক আছে, হ্যাঁ তোমরা এখন থেকে আমার নিয়মিত বই প্রকাশ করবে, আমি তোমাদের বইয়ের বিক্রিতে আমি মুগ্ধ। আর ওই যে 10 লক্ষ টাকার যে বিষয়টা, ওইটা পরবর্তীতে যখন ওনার সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো তখন উনি বলেছিলেন, মানে উনি জানতেন যে এই টাকাটা আমরা জোগাড় করতে পারবো না, আর উনি তখন 10 লক্ষ টাকা নিতেনও না, উনি হয়তো 2-3 লাখ টাকা একটা বইয়ের জন্য অগ্রিম নিতেন। এটা বলার উদ্দেশ্য ছিল যে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই ছেলেরা, হ্যাঁ একটা প্রকাশনা করতে চেয়েছে, ঠিক আছে বই করতে চাইছে, 10 লক্ষ টাকার কথা বললে এটা শুনে ভয়ে চলে যাবে, আর এটা নিয়ে আমাকে বিরক্ত করবে না। আচ্ছা, এই চিন্তা ভাবনা থেকে কিন্তু উনি বলেছিলেন। আপনাদের প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত ওই বইটা কততম বই ছিল? ওইটা ওই মুহূর্তে আমার এক্সাক্ট ফিগার মনে নাই, তখন ওইটা মনে হয় কত, তখন তো খুব বেশি বই আমরা প্রকাশ করিনি, না আর একটু বেশি, হয়তো 25 থেকে 30-এর মধ্যে হবে। তার আগে হয়তো 20-25টা বই প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, এই যে একজন তরুণ নবীন প্রকাশক যেই হুমায়ুন আহমেদকে একেবারে মুগ্ধ করে দিল, এবং এমন একটা কি বলবো এটাকে, মানে জাদুর মতো, খুব একটা আতশবাজির মতো কিছু একটা ঘটে গেল, যে তাদের প্রথম বইমেলাতে প্রথম বই, বা উনি খালি হাতে ফেরালেন না, ওনার কাছ থেকে এমন একটা কিছুই নিয়ে ফেরা হলো সেখান থেকে, যে একেবারে সেই বইমেলাতেই একটা বিশাল কিছু ঘটে গেল, এবং সেটার এখনো পর্যন্ত আমরা দেখছি সেই ধারা চলমান রয়েছে, এখনো অব্যাহত আছে। যে প্রতি বই মেলায় 2012 সালের পর থেকেও এখনো আমরা দেখতে পাই যে অন্য প্রকাশের স্টলে, এটা অনেক বড় একটা বিষয় যে একজন লেখকের প্রয়াণের 12 বছর পরেও তার প্রত্যেকটা বই একই রকম ভাবে বিক্রি হচ্ছে। কোনো চমৎকার স্মৃতি কি রয়েছে ছোট্ট করে আমাদেরকে শোনানো যায় এই মুহূর্তে? উনি চিকিৎসা বিরতিতে যখন দেশে আসলেন ওই সময় একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে চিকিৎসা বিরতিতে দেশে আসলেন 3 সপ্তাহের জন্য। এখান থেকে ফিরে যাওয়ার পরে সার্জারি হবে। 2 জুন মাসের 3 তারিখে আমরা ফিরে যাব, 12 তারিখে ওনার সার্জারি ডেট ফিক্স করা।
তো তার আগে দক্ষিণাহতে ওইটা ওনার 29শে মে, এটা দক্ষিণাহতে ওনার শেষ দিন। তো ওই দিন উনি বললেন যে মাঝার সকালে আমাকে বললেন যে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরবা আজকে। তা আমি সন্ধ্যার পরপরই ফিরলাম, ফিরে দেখি যে ওনার দক্ষিণাহা বাসা ভর্তি মানুষজন বসে আছে এবং বিভিন্ন মানে শিল্পী, অভিনয় শিল্পী, নানান ধরনের মানুষজন, ওনার প্রিয়জন, ঘনিষ্ঠজন যারা, তাদের দিয়ে বাসা ভর্তি আর কি। আমাকে বলেন তাড়াতাড়ি স্বর্ণাকে ডাকো, হ্যাঁ, এবং এখানে আসো। আমরা দুজন গেলাম, দেখি ওখানে উনি সকালবেলা দেখছিলাম আমি যখন অফিসে যাই, যেহেতু আমার পাশাপাশি থাকি, দেখছিলাম উনি একটা ছবি আঁকতেছেন। উনি তো পেন্টিং করতে, মানে ছবি আঁকতে পছন্দ করতেন, জানেন তো এটা, তাই না? তো উনি একটা ছবি আঁকতেছেন, হ্যাঁ, ওই ছবিটা এর মধ্যে আবার আঁকা শেষ করে উনি ওনার স্টাফকে দিয়ে একটা বাধাই করায় আনছেন। হ্যাঁ, তো উনি সবার সামনে দাঁড়ায় বলল যে 3 তারিখে আমি আবার ইউএসএ যাচ্ছি এবং মাজার আমার সঙ্গে যাবে, আর জুন মাসের 7 তারিখ হচ্ছে মাজারের ওদের অ্যানিভার্সারি, এবং এটা হচ্ছে ওদের একটা স্পেশাল অ্যানিভার্সারি, মানে 12তম অ্যানিভার্সারি। তো কাজেই এই সময়টা যেহেতু মাজার দেশে থাকবে না, সেই কারণে আমি আজকে মাজারের এই বিবাহবার্ষিকীটা সেলিব্রেট করার জন্য সবাইকে ডাকছি। এবং দেখে সাথে সাথে ওই মানে ওনার আঁকা পেন্টিংটা গিফট দিলেন, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার জন্ম অ্যানিভার্সারি গিফট। তারপরে কেক, একটা বড় কেক নিয়ে আসলেন, সবাই মিলে কেকটা কাটা হলো। আর আমার স্ত্রী খুব বেলি ফুল পছন্দ করতেন, 100 বেলি ফুল জোগাড় করছে, বেলি ফুলের মালা, হ্যাঁ, নিয়ে এটা আমার স্ত্রীকে মানে পরাই দিলেন, 2-4টা আমারও হাতে দিলেন। তারপরে যথারীতি SI টুটুল এবং সেলিম চৌধুরী গান বাজনা দিয়ে অনেক রাত পর্যন্ত সেই মানে উনি এটা সেলিব্রেট করলেন। তো এরকম মানে অসংখ্য স্মৃতি ওনার সঙ্গে দেশে এবং বিদেশে আছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যদি বিদায় নিতে নিতে আপনি এই তরুণ প্রজন্ম কিভাবে হুমায়ুন আহমেদকে উপলব্ধি করে বা অনুভব করে বা গ্রহণ করছে, সেটি নিয়ে যদি ছোট্ট করে কিছু বলেন। একটা হচ্ছে সৃষ্টিশীল মানুষের কখনো মৃত্যু হয় না, মানে আমরা কিন্তু কখনো বলি না যে হুমায়ুন আহমেদ নাই। হুমায়ুন আহমেদ আছেন, উনি আছেন তার সৃষ্টির মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার সৃজনশীলতার মাধ্যমে আছেন। তো যারা তরুণ পাঠক, যারা নতুন করে হুমায়ুন আহমেদকে পড়া শুরু করছে বা আগে যে বইগুলো পড়েনি নতুন করে পড়ছে, আমি শুধু একটা কথা বলবো যে তার প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু একটা জীবন দর্শন আছে। এই জীবন দর্শনটা যদি প্রত্যেকে আমরা যদি আমাদের ব্যক্তিগত চর্চায় নিয়ে আসি, আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, আমাদের সমাজটা অনেক আলোকিত হবে। সেটাই আমার একমাত্র পরামর্শ। আসেন আমরা হুমায়ুন পাঠ করি এবং হুমায়ুনের জীবন দর্শনটা তার লেখার মাধ্যমে, কিন্তু প্রত্যেকটা লেখার মধ্যে তার কিছু মেসেজ আছে। এই যে উনি হিমুকে নিয়ে যে হিমুকে নিয়ে যে হাস্য কৌতুকের মাধ্যমে যে সমস্ত মেসেজ উনি দিয়েছেন সমাজ এবং দেশের জন্য, উনি মিসির আলীকে দিয়ে অনেক মেসেজ দিয়েছেন। ওনার প্রত্যেকটা উপন্যাসে ওনার চরিত্ররা যে কথা বলেছে, প্রত্যেকটা উপন্যাসের চরিত্রদের মাধ্যমে অনেক মানে চমৎকার সব কথা উনি বলে গেছেন। হ্যাঁ, সেইগুলোকে যদি আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের চর্চার মাধ্যমে নিয়ে আসি, তাহলে আমরা মনে করব যে হুমায়ুন পাঠ করাটা সার্থক। অনেক অনেক ধন্যবাদ। হিমু, মিসির আলী এবং সর্বোপরি হুমায়ুন আহমেদ শুধুমাত্র এক দশক নয়, 100 বর্ষ আমাদের মাঝে বেঁচে থাকুক। আজকের এই দিনটিতে আসার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আপনাদেরকে ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং হুমায়ুন আহমেদকে স্মরণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, জীবন সহজ নয়, জটিলও নয়, জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি, জটিল করি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।